আহ, এত রাতে আমাকে এভাবে জড়িয়ে ধরলেন কেন? একটা পিচ্চি মেয়েকে জড়িয়ে ধরেছি, তাতে কি এমন হয়েছে শুনি? এত রাতে আমাদের এই ছাদে উঠে আবার আমাকে জড়িয়ে ধরা! ছি, আমার কি লজ্জা করে না নাকি? বাবারে বাবা, পিচ্চি মেয়ের আবার লজ্জাও আছে? চুপ! আপনি আমার বাবাকে চেনেন? আপনার এমন কাণ্ড দেখলে সোজা পুলিশে দেবে। আচ্ছা বাবা, ভুল করে ধাক্কা লেগে গেলে আমি কি করব? আচ্ছা, আমি গেলাম। যান যান, আর কখনো যেন চোখের সামনে না দেখি। উফ, নতুন ভাড়া বাসে উঠলাম কিছুদিন হলো, কিছুই ভালো লাগছে না। আগের বাসাটাকে ভুলতেই পারছিলাম না। বন্ধুদের খুব মিস করছিলাম। সময় যেন কিছুতেই কাটতে চায় না। কি আর করার, মানিয়ে নেয়ার চেষ্টা করছি সব কিছুর সাথে। নতুন বাসায় উঠলাম, আজ 7 দিন হয়ে গেল, কিন্তু আমি ঘর থেকে তেমন একটা বাইর হইনি। আমাদের বাসাটা 3 তলায়। বাসাটা অনেক বড় ধরনের। আমার অবশ্য বেশ পছন্দ হয়েছে। ভালো লাগছিল না, তাই হাঁটতে হাঁটতে ছাদে চলে গেলাম। ছাদে আসলাম, কিন্তু তেমন কাউকে দেখতে পাচ্ছি না। পাশাপাশি আরো কয়েকটা ফ্ল্যাট দেখতে পেলাম। দূরত্ব তেমন একটা নেই বললেই চলে। ছাদে একটা দোলনা দেখতে পেলাম, খুব সুন্দর করে ফোম দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আশেপাশে কয়েকবার চোখ বুলিয়ে আমি বসে পড়লাম দোলনাটাতে। আরামদায়ক বলতে হবে, বসতে ঘুম এসে যাচ্ছিল, তবে ঘুমানো আর হলো না, পিসকে একটা মেয়ের জন্য। বয়স নির্ঘাত কত হবে, এই ধরেন 7 থেকে 8 বছরের মতো। কাছে এসেই শুরু করলো, আমার দোলনায় ঘুমাচ্ছেন কেন? ওলে বাবা, দোলনাটা তোমার? কই, কোথাও তো তোমার নাম দেখতে পাচ্ছি না। আমার পাপাকে চেনেন? কেন? তোমার পাপা বুঝি বারাক ওবামা, ডোনাল্ড ট্যাম্প যে? তাদের চিনতে হবে। এনারা কে? এনাদের চেনার বয়স তোমার হয়নি এখনো। আগে তোমার পাপাকে চিনো ভালো করে, তারপর ওনাদের চিনতে পারবে। বুঝলে পিসকা? আমার নাম আফরা। আমাকে পিচকা বলে ডাকেন কেন? আমি আমার পাপাকে ডেকে আনবো। হুম, নিয়ে এসো। আসার সময় ফ্লেক্সে করে চা নিয়ে আসতে বলো তোমার বাবাকে, যাতে করে গল্প করতে করতে কথা বলা যায়। এই ফ্ল্যাটটা আমার বাবার, আর এই দোলনাটা আমার বাবা আমার জন্য বানিয়েছে। হাই হাই, এটা তুমগো ফ্ল্যাট? আগে কয়বার তো আপ্পা মুনি হেল লাগিয়াই তো গই মাইয়ার গলায় এত তেজকা। নতুন উঠলাম, প্লেটে না বুঝে এত কিছু বলা ঠিক হয়নি, তাই পিসকাটারে পটিয়ে ক্যাডবেরি চকলেটের লোভ দেখালাম। হুম, আমার আইডিয়া কাজে লাগছে। পিসকা খুশি হয়ে চলে গেছে। যাওয়ার আগে বলে গেছে, দোলনায় যত ইচ্ছা ঘুমান। এতক্ষণ ভালোই লাগছিল কথা বলতে। ওই পিসকা আপ্পা চলে যাওয়ার পর পরিবেশটা আবার কেমন শীতল হয়ে গেল। আমি আরো বেশিক্ষণ থামলাম, নিচে চলে গেলাম। আজও ছাদে এসে বসে আছি, তবে আজ যে পিস কাটার জন্য আসলাম সেই পিসকা মেয়েটি দেখতে পাচ্ছি না এখনো। তার কথা রাখার জন্য ছাদে আসার আগেই দোকান থেকে 2টা ক্যাডবেরি চকলেটও নিয়ে এসেছি। আজ চারটাতে অনেক বেশি বাতাস বইছে। ঠান্ডার গরমের একটা অন্যরকম অনুভূতি অনুভব করছি। খারাপ না, ভালোই লাগছে বিষয়টা উপভোগ করতে। ছাদের দোলনাটাতে পা ধুলিয়ে বসে আছি। একটি জিনিস খেয়াল করি, এতক্ষণ পাশের প্লেটের 4 চোখওয়ালা একটি মেয়েকে দেখতে পেলাম। হাতে একটা বই নিয়ে একবার ছাদে এদিকে এদিক আরেক দিক হেঁটে চলেছে। দেখে বোঝা যায় অনেক মন দিয়ে পড়ছে। কে জানে সামনে হয়তো পরীক্ষা। এতই মন দিয়ে পড়ছে যে এখন তার আশেপাশে যদি কেউ একটি বোমও ফেলে, তাতে আর কোনো হুঁশ থাকবে না বলে মনে হয় না। অনেকক্ষণ ধরে তাকে দেখে চলেছি। মেয়েটির চশমাগুলো বেশি গোল আর মোটা। আসলে তার চোখগুলো কম বড় নয়। চোখগুলো মাশাআল্লাহ অনেক কিউট, আর তাতে চশমা পরাতে তার চোখের সৌন্দর্য যেন আরো 1000 গুণ বেড়ে গিয়েছে। তার চোখের দিকে তাকালে যে কেউ অন্য রাজ্যে হারিয়ে যেতে পারে। বিধাতা যেন নিজের হাতে সৃষ্টি করেছেন সে চোখগুলো। বাতাসে তার চুলগুলো কিছুক্ষণ পর পর চশমার সামনে এসে পড়ছিল, আর সে একরাই বিরক্তি নিয়ে সে চুলগুলিকে সাথে সাথে কানে গুঁজে দিচ্ছিল। এভাবে বেশিক্ষণ তাকিয়ে থাকা গেল না, কেননা মেয়েটি দেখতে পেয়েছে আমাকে। আমারও এভাবে বেশিক্ষণ তাকিয়ে কথাটা ঠিক হয়নি। মেয়েটিও হয়তো বুঝে গেছে যে আমি এতক্ষণ তাকে দেখছিলাম। কিছুটা রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। কিছু হয়তো বলতে চেয়েছিল, তবে কিছু না বলে পিছন ফিরে চলে যায় সে।
চারপাশের এলাকাটা ঘুরতে বের হলাম আপ্পাকা নিয়ে। বলতে ভুলে গেছি বাড়িওয়ালার ছোট মেয়ে আপ্পা মনির সাথে আমার ভালোই খাতির। তার ইচ্ছায় বের হওয়া, জোরাজোরি করছিল খুব। রাস্তা থেকে রিক্সা নিয়ে ঘুরতে লাগলাম, ভালোই লাগছে ঘুরতে। কিছুক্ষণ যেতে আপরা বলতে লাগলো তার নাকি রিক্সায় চড়তে ভালো লাগছে না, তাই সে হাঁটবে। তার ইচ্ছাতেই কিছু দূর গিয়ে নেমে পড়লাম। ভাইয়া মিঠাই খাবো। রাস্তার জিনিস খাওয়া ভালো না, তুমি জানো না? না না, আমাকে কিনে দাও। আচ্ছা বাবা দাঁড়া, কিনে দিচ্ছি। মিঠাই কিনে দিয়ে আমার হাঁটতে লাগলাম। আমরা খুব মজা করে খাচ্ছি মিঠাই, হাতা গালে একবার মাখামাখি অবস্থা। তার খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করছিল, বলতে ইচ্ছে করছিল পেটেও একটা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হচ্ছে, কিন্তু একটি বারের জন্য জিজ্ঞাসা করা হচ্ছে না আমি খাবো কিনা। হাঁটতে হাঁটতে একটা স্কুলের সামনে চলে এলাম। আপরা এই স্কুলটাতেই টুতে পড়ে। আমাকে বলতে লাগলো এখানকার যত খবর তার জানা আছে। এত ছোট বয়সও এখানকার পথ ঘাট সব তার চেনা। আমার মনে পড়ে ছোটবেলায় একবার রাস্তা হারিয়ে গিয়েছিলাম। সেদিন এক বড় ভাই বাসায় পৌঁছে না দিলে কি যে হতো আল্লাহ ভালো জানতেন। আমরা আরও কিছুটা এগোতেই রাস্তার পাশে ফুচকার দোকানে দেখতে পেলাম আপরা আবার ভায়না ধরল ফুচকা খাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে দোকানের কাছে যেতে লাগলাম। কাছে গিয়ে দুটো প্লেট ফুচকা দিতে বললাম মামাকে। আঙ্কেল আমারটাতে ঝাল কম দিয়েন, আপরা বলে উঠল। দেখলাম আপনার কথা শুনে মামাকে হাসতে। হঠাৎ অনেকগুলো মেয়ে আসলো দোকানটিতে। দেখে বোঝা যায় সবগুলো কলেজে পড়ে। একটি মেয়েকে কাছে এগিয়ে আসতে দেখলাম। কাছে এসে আপনার গাল টানা শুরু করলো। আপনার এতক্ষণ খাওয়ার দিকে মন দিয়েছিল, হঠাৎ গাল টানাতে কিছুটা বিরক্ত হয়ে সে উপরে তাকাতে আবার মুখে হাসি ফুটে উঠলো। ওয়াজিফা আপু, তুমি কখন এলে? মাত্র কলেজ ছুটি হলো, তাই বান্ধবীদের সাথে ফুচকা খেতে এলাম। তা তুই কি করছিস এখানে? কি রে, সব কি তুই খাবি নাকি? আমাকেও একটু দে ফুচকা। না না আপু, আমার থেকে নিও না। তুমি ভাইয়াকে বলো তোমাকে কিনে দেবে। কোথায় তোর ভাইয়া? আমার পাশে কে বসে আছে দেখতে পাও না? আমার দিকে আঙ্গুল তাক করে বলল, এটা তোর ভাইয়া? না ওয়াজিফা আপু, এটা আমার আব্বু। পাকনামি করিস তাই না? দাঁড়া দেখাচ্ছি মজা। আপনা তোর ভাইয়াটাকে বল হাঁ করা বন্ধ করতে, তা না হলে মাছি ঢুকে যাবে যে। সত্যি তো আমি হাঁ করে আছি, এতক্ষণ খেয়াল করিনি। আসলে ওদের দুজনের দুষ্টামিগুলো এত মনোযোগ দিয়ে দেখছিলাম যে খেয়ালই করিনি। ভাইয়া, ওয়াজিফা আপু ফুচকা খাবে, তুমি কিনে দাও। নিতে বল তোর আফুকে। কথাটি বলে মনে হয় হস্তবারও ভুল করেছি, কারণ ওয়াজিফার বান্ধবীগুলো ভাইনা ধরেছে, তাদেরকে খাওয়াতে হবে ফুচকা। ইচ্ছে করতিলে সবগুলোকে তাল গাছ থেকে আচার মাটিতে ফেলি। মুখে তো আর বলা যায় না এসব কথা। ভাব দেখিয়ে মামাকে বলেছিলাম সবাইকে প্লেট ভরিয়ে ফুচকা দিতে। কত কষ্ট করে মায়ের কাছ থেকে 1000 টাকা নিলাম, আর এখন কয়েক মিনিটের মধ্যে মানিব্যাগ ফাঁকা হয়ে যাবে। সবার খাওয়া শেষে দেখলাম 70 টাকা বিল আসছে। মাইয়াগুলো এত বদের বদ, একটা ধন্যবাদ পর্যন্ত দেয়নি। খেয়ে দে আমার পকির করি পালাই গেছে। এই মুহূর্তে আমরা এখানে 3 জন বসে আছি, আমি, ওয়াজিপা এবং আপরা। আপরা আর ওয়াজিপা গল্প করে চলেছে। কিছুক্ষণ পর ওয়াজিপা আমাকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমি আসলে খুবই দুঃখিত। আমার কারণেই আপনার। আরে না না, কষ্ট কিসের? আমার তো ভালো লেগেছে তাদের সাথে মজা করতে, কথা বলতে। কিন্তু মনে মনে বলতেছিলাম যা ক্ষতি হবার তা হয়ে তো গেছে। রাস্তা দিয়ে হাঁটছি, উদ্দেশ্য বাসায় ফেরা। তখন থেকে একটা বিষয় নিয়ে অনেক চিন্তা করছি। আমার কেন যেন মনে হচ্ছিল ওয়াজিফাকে আগে কোথাও দেখেছি আমি, তবে ঠিক মনে পড়ছিল না। আরও কিছুটা সময় যাবার পর মনে পড়লো তাকে আমি ছাদে দেখেছিলাম কিছুদিন আগে। তবে ছাদে দেখা মেয়েটি এবং আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির সাথে কিছুটা না অনেকটাই পার্থক্য দেখতে পাচ্ছিলাম। তা ঠিক শিওর হতে পারছিলাম না। আমার সামনে দাঁড়িয়ে থাকা ওয়াজিফাকে 2 দিন আগে যখন দেখেছিলাম ছাদে, তখন তাকে আজকের মতো অতটা মোটা মনে হয়নি আমার কাছে। আজকে যতটা মনে হয়েছে, এবং তার চোখে চশমা দেখেছিলাম সেদিন, কিন্তু আজ দেখতে পাচ্ছিলাম না। আমি শুরু হওয়ার জন্য ওয়াজিফাকে জিজ্ঞেস করলাম, ও ওয়াজিফা, তোমাকে একটা প্রশ্ন করব? আমার কথা শুনে ওয়াজিফা আমার দিকে ফিরে তাকালো। জি বলুন ভাইয়া। আপনাদের পাশে যে বেগুনি কালারের ফ্ল্যাটটি আছে সেখানে তোমার বাসা? আমি কি ঠিক বলছি? ঠিক। তা আপনি কিভাবে জানলেন? তোমাকে 2 দিন আগে ছাদে দেখেছিলাম, তুমি তখন বই পড়ছিলে।
মনে পড়েছে তোমার? ভাইয়া, আপনারা কোথায় ভুল হচ্ছে। 2 দিন আগে তো দূরে থাক, আমি গত 1 সপ্তাহে একদিনও ছাদে যাইনি। আরে না, ভুল কেন হবে? আমি সত্যি তোমাকে দেখেছি। খুব অবাক হলাম ওয়াজিফার কথা শুনে। ওকে আরো বেশি অবাক মনে হচ্ছে। 2 দিন আগের ঘটনা এত তাড়াতাড়ি ভুলে গেল কিভাবে? সেদিনের মতো ওয়াজিফাকে বিদায় দিয়ে আমি এবং আপরা চলে আসলাম। এখন ছাদে গেলে তাকে দেখতে পাই আমি। সেই চিরচেনা বই হাতে কিছুদিন যাওয়ার পর বুঝলাম মেয়েটিকে ওয়াজিফার মতো দেখতে হলেও ও ওয়াজিফা নয়। তবে এত মিল কিভাবে তা আমি ভেবেই পাচ্ছি না। বই পড়াতে এতটা মনোযোগী থাকে যে সে আমাকে খেয়াল করে না কখনো, আর আমি সেই সময়টাতে তাকে মন ভরে দেখতে থাকি। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয় না, কেননা আমি কি দেখতে পেলেই সে চলে যেত। কতবার কথা বলার চেষ্টা করেছি তার সাথে, কিন্তু লাভ হলো না। আমার প্রশ্ন হলো সে কেন কথা বলে না। তার মুখ থেকে কথা বের করার জন্য একদিন ইচ্ছা করে একটি কাজ করলাম। এই মেয়ে, তুমি কথা বলো না কেন? তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি, অথচ তোমার নামটাও এখনো জানা হয়নি এখনো। এইটুকু একটি কাগজে লিখে তার দিকে মেলে দিয়েছিলাম। কাগজটা যখন সে হাতে নিয়েছিল তখন আমি বকা খাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। অবাক করা বিষয় হচ্ছে সে কিচ্ছু বলল না, আমায় শুধু আঙ্গুল দেখিয়ে ওয়ার্নিং দিয়ে চলে গেল। পরের দিন 2 থেকে 3, 4, 5 দিনেও তার কোনো দেখা পেলাম না ছাদে। এই 5 দিনে তাকে দেখার মনটা বারে বারে চটপট করছিল, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। তার আশা হয়তো ছেড়ে দিতে হবে ভেবে ভেবে যখন কষ্ট পাচ্ছিলাম, সেদিন রাতে ওয়াজিফার আগমন ঘটল। সে তার সঙ্গে করে একটি চিঠি নিয়ে এসেছে আমার জন্য। পাশের বাড়ির তোর একটা আপু এই সিটিতে দিয়েছে রে, বলেছে তুই ভালো করে পড়তি। কোন আপু? আর ও আজিবে মামুনিকে তুই চিনিস নে? আমি অনেক মনে ভয় নিয়ে চিঠিটা খুললাম। চিঠিটা হাতে পেয়ে খুলতেই আসলে ওয়াজিফা আর আমি জমজ। আমি বয়সে ওর থেকে 15 মিনিটের বড়। একটা ছোট্ট ঘটনা বলি। আমি যখন 9-এ উঠি তখন ক্লাস 10-এর আহান্নাফ নামে একটা ছেলেকে আমার অনেক ভালো লাগতো। তাকে নিয়ে কত কিছু ভাবতাম, তাকে নিয়ে কত কী যে লিখেছি বই খাতা ডায়েরিতে, তার কোনো ইয়াত্তাই নেই। পরে আর থাকতে না পেরে আমার কাছের এক বান্ধবীর মাধ্যমে তাকে সব জানানো হয় এবং আহান্নাফ তার সানন্দেও গ্রহণ করে। সেদিন রাতে আমার কোনো ঘুমই হয়নি খুশিতে। তারপর তার ভালোই যাচ্ছিল দিনকাল। কিছু মাস পর আহনাফ আমাকে ছেড়ে দেয়। এতে আমি ওর দোষ দেখিনি, কারণ ও জানতো আমাদের সম্পর্কটা কখনো পূর্ণতা পাবে না। না, জন্মের পর থেকেই আমি বোবা। আমি যে কথা বলতে পারি না, এমন বোবা মেয়ের সাথে কোনো বাবা মা তার ছেলেকে বিয়ে দিতে চাইবে? আমার চিঠিটা হাতে পাওয়ার পর হয়তো আপনি আমাকে নিয়ে ধারণাগুলো সব বদলে যাবে। আমার সঙ্গী এখন আমার বই, তাই প্লিজ কাল থেকে আপনি ছাদে আসবেন না। নিচে ছোট্ট করে তার নামটিও লিখে দেয়া আছে, আশফিক। চিঠিটা পড়া শেষে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। সময় যেন থমকে গিয়েছে, কি করব বুঝে উঠতে পারছি না। না, যা ভাবার এখনই ভেবে নিতে হবে। ছোট থেকে যে কথা বলতে পারে না তার জীবনটা কেমন কষ্টের তা না বললেও চলে না। তাকে আর কষ্ট পেতে দেয়া যাবে না। আমার এককে চাই। রাত 12টা বাজতে চললো, কিন্তু তাহসান এখনও একই জায়গায় একইভাবে এখনও চিঠিটার দিকে হাউমাউ করে তাকিয়ে রয়েছে। সে উঠল বসা থেকে। ঘুমানো দরকার, কালকে ঘটনার জন্য অপেক্ষা করতে হবে। ভবিষ্যতে কি হবে তা কেউ বলতে পারে না, তবে তাহসান এখনই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা শুরু করে দিয়েছে। তার ভবিষ্যৎ এখন তার কাছে পরিষ্কার। সকাল হলো, ওয়াজিফার মা বাবার সাথে কথা বলে ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। অবশেষে বাসর রাত। আমি জানি তুমি কথা বলতে পারো না, আজ থেকে আমার মুখ দিয়েই তুমি কথা বলবে। আমি তোমাকে আমার সবটুকু দিয়েই আগলে রাখবো। তারপরে মেয়েটি আমাকে জড়িয়ে ধরল। এভাবেই আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেল। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।